নমস্কার, আমি রাজীব সাহা আর আপনারা দেখছেন পিজিএন ফিনান্সিয়াল সার্ভিসের আরো একটা এডুকেশনাল ভিডিও, যেখানে মূলত আমরা আজকে কথা বলবো হিটাচি হোয়াইট লেভেল এটিএম যে বিজনেসটা রয়েছে সেই বিজনেসের মধ্যে নতুন যে বিজনেস অপরচুনিটি, নতুন যে বিজনেস প্ল্যান লঞ্চ হয়েছে সেই প্ল্যানটার ব্যাপারে। তো আজকে আমরা মূলত কথা বলবো হচ্ছে অরেট প্ল্যানটার ব্যাপারে, অরেট সিআরএম, সেটা নিয়ে ডিসকাস করবো এবং সেটা নিয়ে ডিটেলসে আপনাদেরকে বলবো। তবে এই হোয়াইট লেভেল এটিএম কি, হিটাচির বিজনেস অপরচুনিটি কাকে বলে, এগুলো যদি আপনারা জানতে চান তাহলে এই চ্যানেলটাকে অবিলম্বে সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের প্রিভিয়াস যে ভিডিওসগুলো রয়েছে সেগুলো চেক করতে পারেন। একটা সম্যক ধারণা আপনাদেরকে হবে যে আপনারা এই ব্যবসাটা কিভাবে শুরু করতে পারেন। কিন্তু আজকে মূলত কথা বলবো যে প্ল্যানটা, নতুন প্ল্যানটা, সেটা কিভাবে ওয়ার্ক করছে, কিভাবে আপনারা নিতে পারেন সেই সমস্ত বিষয় নিয়ে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক হিটাচির নতুন বিজনেস প্ল্যানের ডিসকাশন। তো দেখুন, আজকে আমরা মূলত কথা বলবো যে প্ল্যানটা নিয়ে, সে প্ল্যানটার নাম হচ্ছে অরেট, যেটা আপনাদেরকে বললাম। আমি একটু জাস্ট এখানে আপনাদের বোঝার জন্য লিখে দিই। সেটা হচ্ছে, প্ল্যানটার নাম হচ্ছে অরেট সিআরএম। অরেট সিআরএম। আচ্ছা, সিআরএম কাকে বলে এটাও যদি আপনারা না জেনে থাকেন, আমি অন্যান্য ভিডিওতে এটা অনেক বেশি এক্সপ্লেন করেছি, বাট আজকে ছোট্ট করে জাস্ট আপনাদের বোঝার স্বার্থে ছোট্ট করে বলে দিই। সেটা হচ্ছে যে সিআরএম মূলত মানে হচ্ছে যে ক্যাশ রিসাইক্লিং মেশিন, অর্থাৎ যে মেশিনে টাকা জমাও করা যায়, টাকা তোলা যায়। অবভিয়াসলি এটিএম মেশিন মানে টাকা তোলা যাবে না, এ তো হয় না। তো টাকা তো তোলা যাবেই, কিন্তু টাকা জমাও করা যাবে এবং কিছু নির্দিষ্ট ব্যাংকের টাকা আপনারা জমা করতে পারবেন এই এটিএম এ। এই যে দেখুন লেখা রয়েছে এখানে, সেটা হচ্ছে এখানে কিন্তু যেরকম জমার পাশাপাশি তোলা টাকা দুটোই উপলব্ধ, সেটা কিন্তু যেরকম কার্ড দিয়ে হয় সেরকম ইউপিআই এর মাধ্যমেও করা যায়। এগুলো যারা জানেন না, প্রিভিয়াস ভিডিওগুলো যেগুলো রয়েছে আমাদের প্লে লিস্টে সেগুলো চেক করলেই বুঝতে পারবেন। আপনাদের আরো একটা জিনিস ক্ল্যারিফাই করে দিই, সেটা হচ্ছে এটা কোনো মানে সেলস ভিডিও নয়। এখানে মূলত আমরা প্ল্যানটাকে ভালো করে বোঝার এবং জানার চেষ্টা করব। তারপরে আপনাদের যদি কোনো ফার্দার কোয়ারি থাকে, আমার নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনারা অবশ্যই কল করতে পারেন। তো যাই হোক, তো আজকে কথা বলবো অরেট সিআরএম নিয়ে। এই অরেট সিআরএম নেওয়ার জন্য মানে এই প্ল্যানটার ইনভেস্টমেন্ট কত সেটা ফার্স্ট আর কি আমরা আলোচনা করব। তো ইনভেস্টমেন্টের দুটো পার্টে রয়েছে। একটা হচ্ছে সিকিউরিটি ডিপোজিট, যেটা হচ্ছে 75,000 রুপিস। সিকিউরিটি ডিপোজিট কথা দিয়ে বুঝতেই পারছেন যে কোম্পানির কাছে একটা টাকা আপনাকে অ্যাজ এ সিকিউরিটি রাখতে হবে এটিএম মেশিনটাকে নেওয়ার জন্য, এবং সেটা কত বছরের জন্য আপনাকে রাখতে হবে সেটা হচ্ছে 9 ইয়ার্স। এগ্রিমেন্ট পিরিয়ড ইজ 9 ইয়ার্স। 9 বছরের জন্য আপনি এটা রাখার পরে 9 বছর বাদে এই টাকাটা কি হবে, এটা কি আমি ফেরত পাবো? নিশ্চয়ই ফেরত পাবেন। যদি আপনি এটিএম এর ব্যবসা না করতে চান, এই পুরো 75,000 টাকাটাই আপনি ফেরত পেয়ে যাবেন আফটার 9 ইয়ার্স। সুতরাং এটা রিফান্ডেবল। আমি এই কথাটা এখানে লিখে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে এখানে আরো একটা খরচ রয়েছে যেটাকে বলা হয় আপফ্রন্ট। মানে এই টাকাটা কি, এই টাকাটা কেন দেবো সেটা এক্সপ্লেন করে দিচ্ছি। এটার অ্যামাউন্ট হচ্ছে 75,000 টাকা। এটাও কতদিনের জন্য? অবভিয়াসলি 9 বছরের জন্য। 9 বছরের জন্য এগ্রিমেন্টটা হচ্ছে, বাট এটা কিন্তু আপনার নন রিফান্ডেবল। এই টাকাটা কি খাতে খরচ হয়, যেটা প্রশ্নটা আপনাকে করছিলাম, একটা হচ্ছে এটিএম এর মেনটেনেন্স। যেটা আপনারা জানেন যে একটা এটিএম মেশিন আপনি লাগাচ্ছেন, সাধারণ মানুষ ব্যবহার করবে, কোনো কিছু খারাপ হতে পারে, বারবার তো আর আপনি খরচা দিয়ে করবেন না। একটা এক্সাম্পল দিই, পেপার রোল যেটা আপনাদের রিসিট হিসেবে বেরোয়, বারবার শেষ হতে থাকবে, প্রত্যেকবার কোম্পানি সেটা আপনাকে পাঠিয়ে দেবে। এর জন্য এককালীন এই টাকাটা নিয়ে নিচ্ছে, এটা মেনটেনেন্সের জন্য। সেকেন্ডলি যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ইন্স্যুরেন্স। একটা টাকা পয়সার ব্যাপার, মেশিনের ভিতরে টাকা থাকবে, যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, যদি সেরকম কিছু ঘটে মেশিনের মধ্যে বা এটিএম রুমের ভিতরে, তার জন্য একটা ইন্স্যুরেন্স রয়েছে, সেই ইন্স্যুরেন্স বাবদ এই টাকাটা নিয়ে নেওয়া হচ্ছে। লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ডেকোরেশন। আপনি তো একটা রুম দেবেন, সেই রুমটাকে তো এটিএম রুম বানিয়ে ফেলতে হবে, তো সেটা বানানোর জন্য কোম্পানি এককালীন এই টাকাটা আপনার থেকে নিচ্ছে। তো এই 75,000 রুপিস এবং এর সাথে একটা গভর্নমেন্টের জিএসটি অ্যাড হয়, সেইটা অ্যাড হয়ে টোটাল টাকাটা কোম্পানি নেয়, যেটা কিন্তু নন রিফান্ডেবল। অর্থাৎ এবার যদি চলে আসি যে এই পুরো প্ল্যানটাতে আমাদের ইনভেস্টমেন্ট কত, তাহলে আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে 75,000 রুপিস প্লাস 75,000 রুপিস প্লাস 75,000 রুপিসের উপরে 18% জিএসটি। টোটাল অ্যামাউন্ট যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 1,63,500 টাকা। এই হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট। এটা দিয়ে আপনি শুরু করতে পারেন, কিন্তু এটা দিয়েই কি শুধুমাত্র শুরু করতে পারেন না, কারণ এটা তো হচ্ছে আপনার এটিএম এর ইনস্টলেশন কস্ট। 9 বছরের জন্য এই টাকাটা দিয়ে আপনি এটিএম মেশিনটা নিলেন, কিন্তু এটিএমটাকে তো রান করাতে হবে, লোকে আসবে টাকা মেশিনের থেকে তো তুলবে। সেই টাকাটা কি, সেই টাকাটা কে দেবে বা কিভাবে সেই টাকাটা রিফিল করতে হবে? এই যে টাকাটা, এই টাকাটাকে বলা হয় সিএলএফ, অর্থাৎ ক্যাশ লোডিং ফান্ড। ক্যাশ লোডিং ফান্ড, এই টাকাটা আপনাকে মেশিনের মধ্যে ভরতে হবে। এর মিনিমাম ম্যাক্সিমাম কত? ধরুন মিনিমাম যদি আমি বলি 50,000 টাকা, এর ম্যাক্সিমাম বলে কিছু হয় না। কারণ আপনার এটিএম থেকে কত টাকা সারাদিনে ডিসপেন্স হবে এবং কত টাকাই বা জমা পড়বে, এটা তো আগাম আপনিও বলতে পারেন না, আমিও বলতে পারি না, হিটাচিও বলতে পারবে না। সুতরাং এর মিনিমাম ম্যাক্সিমাম বলে কিছু হয় না। এর এর একটা যদি ট্রেন্ড আমরা ধরি, আমি ইনফিনিট লিখে দিয়েছি, এর যদি একটা ট্রেন্ড, একটা এক্সাম্পল যদি আপনাদেরকে বলি, সারাদিনে যদি ধরে নেওয়া যায় তর্কের খাতিরে আপনার এটিএম থেকে 70টা ট্রানজাকশন হয়,
আর যেটা ওভারঅল একটা অ্যাভারেজ দেখা গেছে হোয়াইট লেভেল এটিএম এর ডিসপেন্সের ক্ষেত্রে, সেটা হচ্ছে যদি মোটামুটি 3000 টাকা করে পার ট্রানজাকশন যদি হয়ে থাকে, তাহলে আপনার এই 70টা ট্রানজাকশন করতে আপনার টোটাল টাকা লাগবে যেটা, সেটা হচ্ছে 2,10,000 টাকা, রাইট? এবার এর মধ্যে যদি কোনো টাকা ডিপোজিট হয় তাহলে অবভিয়াসলি সেই টাকাটাও রিফিল হবে, এই যে বললাম ক্যাশ রিসাইক্লিং মেশিন, তো সেই টাকাটাও মানে ধরুন রোটেশন হবে। তো মোরলেস এই ট্রানজাকশনটা করতে গেলে এই টাকাটা দরকার। 2,10,000 টাকা যদি মেশিনে ডিপোজিট হয়, 2,10,000 টাকা দিয়ে ওই ডিপোজিটের টাকা দিয়ে মেশিন চলে যাবে। কিন্তু দেখা গেল আপনার এখানে ডিপোজিট হচ্ছে 50,000 টাকা, তো অবভিয়াসলি আপনাকে বাকি যে 1,00,000 ধরুন 60,000 টাকা, সেই টাকাটা আপনাকে মেশিনে ফেলতে হবে, যেটাকে আমরা বলছি সিএলএফ, রাইট? তো এইবার আপনি এই টাকাটা ফেললেন, এই টাকাটা হচ্ছে ধরুন টোটাল ইনভেস্টমেন্ট, এই টোটাল ইনভেস্টমেন্টটা করে আপনি ব্যবসাটা শুরু করলেন, রাইট? এবার আমার প্রশ্ন হচ্ছে যে রাজীববাবু, তাহলে ইনকাম কি আর খরচাই বা কি আছে? তো এটাই তো প্রশ্ন, কারণ ইনকাম ছাড়া তো আপনারা কেউই নতুন কিছু শুরু করতে চাইবেন না, নতুন বিজনেস কেনই বা করবেন? তো এবার চলে আসি ইনকামের প্রশ্নে। তো ইনকামকে কিন্তু এখানে মূলত 3টে কম্পোনেন্টে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আপনার উইথড্রল কমিশন, মানে টাকা যখন আমি তুলবো, আর একটা হচ্ছে ডিপোজিট, আর আরেকটা হচ্ছে ব্যালেন্স এনকোয়ারি, বা আমরা ওটাকে বলি নন ক্যাশ। তাহলে আমি ধরে নিচ্ছি ব্যালেন্স এনকোয়ারি, ঠিক আছে? তো ব্যালেন্স এনকোয়ারি ইকিউ শর্টে লিখলাম, যাই হোক। সো প্রথম যেটা, সেটা হচ্ছে উইথড্রলের জন্য একটা স্ল্যাব দেওয়া হয়েছে, সেটা হচ্ছে প্রত্যেক মাসে যে প্রথম থেকে 3,000 খানা যে ট্রানজাকশন আছে, ফার্স্ট 3,000 ট্রানজাকশন, সেই ট্রানজাকশন গুলোর থেকে আপনি পার ট্রানজাকশন পাবেন 9 টাকা করে, 9 রুপিস। দেখুন আমি লিখে দিলাম, রাইট? এরপরে কি আছে, সেটা হচ্ছে 3,001 থেকে 4,000, যদি পুরো মাসে এতগুলো ট্রানজাকশন হয় তাহলে আপনি পাবেন পার ট্রানজাকশন 10 টাকা। আচ্ছা, এখানে আপনাদেরকে বলে রাখি, এখানে কিন্তু কত টাকা করে ট্রানজাকশন হচ্ছে হার্ডলি ম্যাটার্স। 2 লাখ, 5 লাখ, 10 লাখ কত হচ্ছে কিচ্ছু জানার দরকার নেই, মাথায় রাখবেন কতগুলো ট্রানজাকশন হচ্ছে সেটাই ম্যাটার করে। তো আমি লিখছি সেটা 10 টাকা, এবং 4,001 অনওয়ার্ডস যাই হবে আপনি পার ট্রানজাকশন পাবেন 11 টাকা করে। তো এটা হয়ে গেল আপনার টোটাল ইনভেস্ট, মানে টোটাল হচ্ছে আপনার উইথড্রলের কমিশন। এবার চলে আসি ডিপোজিট কমিশন নিয়ে। ডিপোজিটের কমিশনের ক্ষেত্রে কিন্তু অ্যামাউন্টটা ম্যাটার করে। যদি 10,000 টাকার উপরে আপনার কেউ মেশিনের মধ্যে ডিপোজিট করে, তাহলে আপনার কমিশন হচ্ছে 15 টাকা পার ডিপোজিট। আর এটাই যদি 10,000 টাকার নিচে কেউ যদি ডিপোজিট করে, তাহলে আপনার ইনকাম হচ্ছে 13 টাকা পার ডিপোজিট, 13। বুঝতে পারলাম? তো এই হচ্ছে আপনার মোটামুটি দুটো কম্পোনেন্ট হলো। থার্ড হচ্ছে ব্যালেন্স এনকোয়ারি। পুরো মাসে যদি 150 খানার থেকে নিচে যদি ব্যালেন্স এনকোয়ারি হয়, তাহলে আপনি 1 টাকা করে পাবেন। 150-র উপরে যতগুলোই হবে ততর জন্যই আপনি 2 টাকা করে পাবেন। এবার আপনার একটু কিন্তু জিনিসটা ঘেটে গেল না? মানে রাজীববাবু, আমি ঠিক ভালো করে পরিষ্কার করে বুঝতে পারছি না আমার ইনকামটা কত হবে। একদম ঠিক, আমিও যখন প্রথমবার এটা দেখেছিলাম আমারও এক্স্যাক্টলি তাই মনে হয়েছিল। তো একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব যে আপনার ইনকাম পোটেনশিয়াল কত, এই প্ল্যান থেকে আপনি কত, মানে এই ইনভেস্টমেন্ট থেকে আপনি কি রিটার্ন পেতে পারেন। তো যাই হোক, এখানে একটা ছোট্ট এক্সাম্পল আমরা ধরে নিই। প্রথমে আমরা একটা এক্সাম্পল ধরি, সেটা হচ্ছে যে আমার এই এটিএমটা থেকে পুরো মাসে উইথড্রল হবে সাপোজ ধরুন 2,500, আমার এখান থেকে ডিপোজিট হবে পুরো মাসে সাপোজ ধরুন 500, এবং সব ধরে নিচ্ছি বিলো 10,000। আমার এখানে রুরাল এরিয়া, সবাই ছোট ছোট ট্রানজাকশনই করে। আর আমার এখানে পুরো মাসে ধরুন দেখা যাচ্ছে আমার ব্যালেন্স এনকোয়ারি হবে হচ্ছে 300, আচ্ছা 200ই ধরি, ঠিক আছে? 200 আমার ব্যালেন্স এনকোয়ারি হবে। এই হচ্ছে আমার একটা এক্সাম্পলের সিনারিও। এবার চট করে আমরা তাহলে ইনকামটা কত হবে দেখে নিই। তাহলে আমরা প্রথমে যেহেতু আমরা বলছি 2,500 টাকা, 2,500 খানা ট্রানজাকশন হয়েছে, তার মানে আমরা আছি এই স্ল্যাবে। তাহলে 2,500 ইন্টু 9, এটা ফার্স্ট আমাদেরকে করে ফেলতে হবে। তাহলে এখানে হয়ে গেল 9 দুগুণে 18,000, 4 নং 45, তার মানে হচ্ছে এখানে 18,000 আর 4 নং 45 মানে হচ্ছে 22,500 টাকা আসবে আমার হচ্ছে এইটার থ্রুতে, রাইট? 22,500 টাকা এটা আসবে এইটার থ্রুতে, মানে 2,500 ট্রানজাকশনের উপর যদি 9 টাকা করে আমি ক্যালকুলেট করি। সেকেন্ড, আমার ডিপোজিট থেকে আসবে হচ্ছে 500টা ডিপোজিট, আমি ধরে নিচ্ছি 13 টাকা করেই হয়েছে, ঠিক আছে? তাহলে 13 টাকা করে যদি 500টা ডিপোজিট হয়, তাহলে হচ্ছে এখানে হচ্ছে তো আপনার 5,000 টাকা, 3 5 15, এখানে হচ্ছে 6,500 টাকা। আর এখানে প্রথম 150-র জন্য 1 টাকা অর্থাৎ 150 টাকা, পরের 50টার জন্য 50 টাকা অর্থাৎ 200 টাকা, সরি পরের 50টার জন্য আবার 100 টাকা, 250 টাকা। এই হচ্ছে আপনার টোটাল
ইনকাম। তাহলে এবার একটা টোটালটা করে ফেলি, তাহলে 22,500 আর 6,500, 23,000, 23,000 আর 6,000 হচ্ছে 29,000, 29,000 আর 250 টাকা, তার মানে 29,250 টাকা হবে হচ্ছে আপনার এই এক্সাম্পল অনুযায়ী আপনার ইনকাম, যেখানে আমরা ধরে নিয়েছি যে অন্তত 2,500 মান্থলি উইথড্রল আপনার হবে, মানে ওই ধরুন অ্যাপ্রক্সিমেটলি 80, 82, 85টা করে হবে। কোশ্চেন হচ্ছে, দেখতে তো সবকিছু ভালো লাগছে রাজীববাবু, প্রায় 30,000 টাকার কাছাকাছি ইনকাম হবে, যদিও এখানে ঘর ভাড়া ইলেকট্রিকের বিল আলাদা করে কোম্পানি আপনাকে পেমেন্ট করবে না, তাও তো ঠিক আছে, দিয়ে থুয়ে তো 20,000 টাকা থাকবে। কোশ্চেন হচ্ছে, ব্যাপারটা কি এতটাই সহজ? এর কি কোনো নেগেটিভ সাইড নেই? সব কি পজিটিভ? যা যা দেখাচ্ছি সব কি এতটা? একদমই তা নয়। কয়েকটা জিনিস, কয়েকটা মানে ক্লজ আপনাদেরকে জেনে রাখতে হবে এই প্ল্যানটাই যাওয়ার জন্য বা এই ব্যবসাটা শুরু করার জন্য, এই ইনভেস্টমেন্টটা করার আগে। সেই জিনিসগুলো আপনাদেরকে বলছি, যেগুলো আপাত দৃষ্টিতে নেগেটিভ, কিন্তু যদি সেটাকে পজিটিভ অ্যাপ্রোচের সাথে যদি আপনি নেন, তাহলে অবশ্যই সেটা পজিটিভ হতে পারে আপনার জন্য। তো একটু আপনাদেরকে বলে দিই, প্রথমত এই ব্যবসাটা 9 বছরের জন্য আপনি নিচ্ছেন, ফাইন। 9 বছর আপনি এগ্রি করে নিচ্ছেন, অর্থাৎ 9 বছরের আগে যখনই আপনি এই ব্যবসাটা থেকে কুইট করতে চাইবেন, তখনই আপনার লস হবে, এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ এই যে রিফান্ডেবল সিকিউরিটি ডিপোজিট, যেটা আমি 9 বছরের আগে যদি ছেড়ে দিই, অর্থাৎ আমি যদি উইদিন 1 ইয়ার ছেড়ে দিই, তাহলে আমার কি হবে? উইদিন 1 ইয়ার, সেক্ষেত্রে আমার এই 75,000 টাকা থেকে 60,000 রুপিস প্লাস জিএসটি এই টাকাটা কেটে আমাকে ফেরত দেবে, অর্থাৎ অত্যন্ত অল্প টাকা আমি ফেরত পাবো। মানে 60,000 টাকার উপর 18% জিএসটি, মানে আপনারা ধরেই নিন প্রায় আরো 10,000 টাকা অ্যাড হয়ে যেতে, আমরা 4-5,000 টাকা আপনার বাঁচবে। সুতরাং 1 বছরের মধ্যে ছাড়লে অলমোস্ট আপনি কোনো রিটার্ন পাবেন না, বুঝতেই পারছেন। যদি এটা আপনি 2 বছরের মধ্যে ছাড়েন, তাহলে কি হবে? তাহলে আপনাকে 40,000 টাকা এটা থেকে কেটে নেওয়া হবে, অর্থাৎ পড়ে থাকবে 35,000, যদিও পুরো 40 নয়, 40 প্লাস জিএসটি, তাহলে 40K প্লাস জিএসটি এই টাকাটা আপনার থেকে কেটে নেওয়া হবে। তাহলে 40,000 টাকার 18%, তার মানে 18 দুগুণে 36 হতে, মানে এই ধরুন 7,500 টাকা, আরো প্রায় 47-48,000 টাকা, মানে 25-30,000 টাকার মধ্যে একটা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটা হচ্ছে যদি 2 বছরের মধ্যে ছাড়ি। আর যদি 2 বছরের পরে ছাড়ি আমি, তাহলে কিন্তু আমার 20,000 টাকা প্লাস জিএসটি আমার থেকে কেটে নেবে, অর্থাৎ এর আবার 18%, অর্থাৎ এখানে হয়ে যাবে হচ্ছে আপনার 20,000 প্লাস ওদিকে 3600 টাকা, তার মানে ওই 23,000 টাকা মতো কেটে প্রায় নিয়ার অ্যাবাউট আমরা অ্যাপ্রক্সিমেটলি 50,000 টাকা মতো ফেরত পেতে পারি এই ব্যবসাটা যদি আমি 2 বছর পরে ছাড়ি। অর্থাৎ আপনি যখন এই ব্যবসাটা করার কথা ভাববেন, তখন এই ব্যবসাটা মিনিমাম 3 বছর চালাবো এটা ভেবেই কিন্তু শুরু করবেন, তবেই এই ব্যবসা কিন্তু আপনার রিফান্ডেবল ডিপোজিটের টাকাটা আপনি সেভ করতে পারবেন, অলমোস্ট সেভ করতে পারবেন, পুরো তো পারছেন না। তো এটা ছিল হচ্ছে নাম্বার 1, যেটা আমার মনে হয় নেগেটিভ জিনিস আপনাদের জেনে রাখা দরকার বিফোর ইনভেস্টিং। সেকেন্ড জিনিস যেটা বলবো সেটা হচ্ছে এই কমিশনের ক্ষেত্রে কোম্পানি একটা স্ল্যাব দিচ্ছে, সেটা হচ্ছে যে 2100 ট্রানজাকশন, অর্থাৎ 2100 উইথড্রল, আমি কিন্তু শুধু এই পার্টটা বলছি, বাকি কিছু কিন্তু এখানে ক্যালকুলেট করছি না। 2100 উইথড্রল যদি পুরো মাসে আপনার না হয়, তাহলে হিটাচি আপনাকে 4,500 টাকা পেনালাইজ করবে, প্লাস জিএসটি আছে কিন্তু, হ্যাঁ, এই টাকাটা কিন্তু আপনাকে আপনার কমিশন থেকে ছেড়ে দিতে হবে। অর্থাৎ দেখা যাচ্ছে ধরুন কারোর 1800 হলো, কি কারোর হয়তো দেখা যাচ্ছে 1900 হলো, কারোর হয়তো 2000ই হলো, তাহলে 2000 গুণ 9 টাকা যা হলো, তার থেকে এই টাকাটা কিন্তু মাইনাস করে আপনাকে পেমেন্ট করবে, নাম্বার 1। নাম্বার 2 বলছে যদি 1800 না হয়, তাহলে কিন্তু আমরা 6,500 টাকা কেটে নেব ওনার কমিশন থেকে, 6,500 টাকা প্লাস জিএসটি, এই টাকাটা কিন্তু আপনার কমিশন থেকে কেটে নেবে। তাহলে আপনাকে দেখতে হবে যে এই 1800 উইথড্রল বা 2100 উইথড্রল আমি যে জায়গায় এটিএমটা বসাচ্ছি সেই জায়গায় এটা ফিজিবল কিনা, সেটা চেক করার জন্য হিটাচির লোক আছে যারা এটা ফিজিক্যালি গিয়ে চেক করেন। তবে তারাও যে 100% ম্যান্ডেট দিতে পারবে এরকমটা ভাবার কারণ নয়। লোকাল মার্কেটে আপনি মাথায় রাখবেন, আপনার থেকে বেটার কেউ লোকাল মার্কেটটা চেনে না। সুতরাং সেইখানে দাঁড়িয়ে আপনি যদি কনফিডেন্ট হন যে হ্যাঁ আমি এই ট্রানজাকশনটা আমার হবে, হ্যাঁ ঠিক আছে, ডে 1-এ নাও হতে পারে, কিছুদিন বাদ থেকে হবে, বাট 2 মাস একটা গ্রেস পিরিয়ড কিন্তু হিটাচি দেয়, রাদার আমি বলবো 60 ডেজ একটা কিন্তু গ্রেস পিরিয়ড থাকে, যার পরে এই ট্রানজাকশনটা যদি না হয়, এই যে এই ট্রানজাকশনটার কথা বলছি, এটা যদি না হয়, তাহলে কিন্তু হিটাচি আপনার এই ডিডাকশন গুলো করা শুরু করে। সুতরাং আপনি নেওয়ার আগে এই বিষয়গুলো আপনাকে কিন্তু বুঝে নিতে হবে। দেখুন, ওভারঅল হিটাচি হোয়াইট লেভেল এটিএম আমি আপনাদেরকে অরেট প্ল্যানের যে মানে কমার্শিয়ালস গুলো, সেই কমার্শিয়ালস গুলো আশা করছি আপনাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি, কিন্তু এর বাইরেও এটিএম সংক্রান্ত আরো কিছু কথা আছে, সেগুলো এবার আপনাদেরকে এই স্টেপে বলবো।
দেখুন, কনক্লুশনে একটা কথাই আমি বলবো, সেটা হচ্ছে হিটাচি হোয়াইট লেভেল এটিএম ডেফিনেটলি একটা জেনুইন ব্যবসা, এবং এই ব্যবসাটা আরবিআই দ্বারা স্বীকৃত, এবং ভারতবর্ষের বহু জায়গাতেই আপনি এটিএম হয়তো ইতিমধ্যে দেখেছেন বা দেখে ফেলবেন। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় আপনার এটা চোখে পড়তে পারে। আপনি যদি বিশেষ করে কলকাতার দিকে থাকেন তাহলে মেট্রো রেলের স্টেশনের বাইরে, আর যদি আপনি একটু মফস্বলের দিকে থাকেন তাহলে যে কোনো বড় রেল স্টেশনের বাইরে আপনারা কিন্তু প্রায়শই এই হিটাচির এটিএম দেখবেন, কারণ ইন্ডিয়ান রেল কিন্তু যে কোনো উপায় মানে আমাদের হিটাচির সাথে কিন্তু টাই আপে রয়েছে। এবং এছাড়াও হিটাচি সম্পর্কে যদি বলতে হয় তাহলে জানবেন যে স্টেট ব্যাংকের বেশিরভাগ এটিএম হিটাচি কিন্তু মেনটেনেন্স সার্ভিস করে, যে কারণে দেখবেন হিটাচির একটা ক্যাশ লোডিং এর গাড়ি কিন্তু বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়। তো হিটাচি একটা রেপুটেটেড ব্র্যান্ড, এবং বিভিন্ন ভারতবর্ষের বড় বড় ব্র্যান্ডের সাথে তারা কিন্তু কাজ করছে। এই বিজনেস অপরচুনিটি আপনার জন্য নিয়ে আসা হয়েছে একদম এক্সক্লুসিভ ভাবে, যেটাকে হোয়াইট লেভেল এটিএম বলা হয়। আপনার আশেপাশের বহু মানুষ করছে, আপনারা এটা ডেফিনেটলি করতে পারেন, এটা জেনুইনিটি নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু এই ব্যবসাটা যদি না বুঝে আপনি করতে নামেন তাহলে কিন্তু এই ব্যবসাটা একটা খুব লস মেকিং প্রসেস হতে পারে। যদি আপনি ঠিকমতো এই প্ল্যানটা না বুঝে, ঠিকমতো অ্যাসেসমেন্ট না করে যে আপনার ওখানে ইনকাম, আপনার ওখানে ট্রানজাকশন হওয়ার কি পসিবিলিটিস রয়েছে, বা আমাদের যারা এক্সপার্ট রয়েছে তাদের সাথে কথা বলতে পারেন যে কি কি করলে ট্রানজাকশন বাড়তে পারে, সেগুলো না বুঝে যদি আপনারা শুরু করেন তাহলে হয়তোবা এই ব্যবসাটা আপনাদের জন্য প্রফিটেবল নাও হতে পারে। সাকসেস রেশিও যদি বলেন, আমি বলবো অলওয়েজ 80-20, যেরকম যে কোনো আদার্স বিজনেসে হয়ে থাকে। এবার আপনি ওই 80% এর মধ্যে পড়বেন না 20% এর মধ্যে পড়বেন, চয়েস আপনার।